আজকে আমরা কথা বলবো চাণক্যের সেই 7টা রিভার্স রুল বা উল্টো সূত্র নিয়ে, যা সম্পদ অর্জনের প্রচলিত ধারণাকে একদম বদলে দেয়। কখনো কি ভেবে দেখেছেন কেন এত এত মানুষ, মানে লক্ষ লক্ষ মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করার পরেও তাদের আর্থিক স্বপ্নগুলো পূরণ করতে পারে না? তারা তো ঠিকই চেষ্টা করে, সংগ্রাম করে, কিন্তু স্বপ্নগুলো যেন হাতছানি দিয়ে মিলিয়ে যায়। ব্যাপারটা কি জানেন? আসল সমস্যাটা কিন্তু পরিশ্রমে না, সমস্যাটা হলো আমাদের চিন্তা ভাবনার পদ্ধতিতে। আর এর সমাধান, সেটা কিন্তু লুকিয়ে আছে প্রায় 2500 বছরের পুরনো একঘ্যানে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাকেই বলা হয় চাণক্যের রিভার্স থিঙ্কিং বা উল্টো চিন্তা। চলুন এই অসাধারণ দর্শনটা নিয়েই আজ আমরা গভীরে ডুব দিই। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে টাকা নিয়ে আমাদের ধারণাটাকেই বদলে ফেলব, এরপর কথা বলবো কাজ নিয়ে, আর সব শেষে আমাদের মানসিকতা বা মাইন্ডসেট নিয়ে। আর হ্যাঁ, শেষে থাকছে একটা আল্টিমেট রুল আর ভবিষ্যতের জন্য কিছু পথ নির্দেশ। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। এখানে আমরা টাকা বা অর্থকে একদম নতুনভাবে দেখব। মূল কথাটা কি জানেন? টাকা শুধু জমানোর জিনিস না, আসল খেলাটা হলো এর প্রবাহ বা ফ্লো তৈরি করা। ছোটবেলা থেকে আমাদের কি শেখানো হয়? প্রতিটি পয়সা বাঁচাও, তাই না? কিন্তু চাণক্য বলছেন একদম উল্টো কথা। ভাবা যায়? তার নিয়মটা হলো টাকা আয় করতে হলে নাকি টাকা খরচ করতে হবে। এখন এর মানে কিন্তু অপচয় করা না, এর মানে হলো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট বা কৌশলগত বিনিয়োগ। মানে যে শুধু টাকা বাঁচানোর চিন্তাতেই মগ্ন থাকে, সে কিন্তু বড় আয়ের সুযোগটাই হাতছাড়া করে ফেলে। চাণক্য খুব সুন্দর একটা উপমা দিয়েছিলেন এই ব্যাপারে। তিনি বলেছেন, টাকা হলো একটা বীজের মতো। ভেবে দেখুন, একটা বীজকে যদি বাক্সে রেখে দেওয়া হয়, ওটা তো কিছুই না, তাই না? কিন্তু ওই একই বীজ মাটিতে পুঁতলে সেটাই একদিন একটা বিশাল গাছে পরিণত হয়। তাহলে প্রশ্ন হলো, এই কৌশলটা কাজে লাগাবো কিভাবে? চাণক্য খুব পরিষ্কারভাবে 3টে পথের কথা বলেছেন। স্টেপ 1, নতুন কিছু শেখার পেছনে ইনভেস্ট করুন। স্টেপ 2, নিজের কাজ বা প্রোডাক্টের মার্কেটিংয়ের জন্য টাকা খরচ করুন। আর স্টেপ 3, কাজকে আরও সহজ আর দ্রুত করার জন্য সঠিক টুলস বা উপকরণের পেছনে বিনিয়োগ করুন। আমাদের মধ্যে আরেকটা খুব কমন ধারণা কি? টাকা পয়সা নিরাপদে লোকারে বা ব্যাংকে আটকে রাখো। কিন্তু মজার ব্যাপার হলো, চাণক্যের নিয়ম এখানেও ঠিক উল্টো। তিনি বলছেন, টাকা তখনই বাড়ে যখন সেটা বাজারে সার্কুলেট করে, মানে ঘুরতে থাকে। চাণক্য খুব সুন্দরভাবে বলেছেন যে সম্পদকে আটকে রাখা হয়, সেটা আসলে নিজের উন্নতিকেই আটকে দেয়। টাকা হলো ঠিক একটা নদীর মতো। নদী যখন বয়ে চলে তখন জীবন নিয়ে আসে, তাই না? কিন্তু সেই জল যদি এক জায়গায় আটকে থাকে, তাহলে তো পচে যাবেই। আচ্ছা, টাকা নিয়ে তো কথা হলো, এবার চলুন দ্বিতীয় পর্বে যাওয়া যাক। এখানে আমরা কাজকে নতুনভাবে দেখব। আর মূল প্রশ্নটা খুব সহজ, কেউ কি একজন মালিক নাকি একজন শ্রমিক? প্রচলিত ধারণাটা কি? বেশি আয় করতে চাও, তাহলে আরও বেশি খাটো, আরও কঠোর পরিশ্রম করো। কিন্তু চাণক্যের রিভার্স রুলটা শুনুন, নিজে কাজ না করে কাজটা করিয়ে নাও। মানে কি? দেখুন, ব্যক্তিগত শ্রমের তো একটা লিমিট আছে, তাই না? কিন্তু একটা সিস্টেম তৈরির কোনো লিমিট নেই। আসল সাফল্য কিন্তু ওখানেই, সিস্টেম তৈরি করার মধ্যে। এই কথাটা শুনলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যদি সব কাজ নিজেই করতে হয়, তাহলে সেটা ব্যবসা চালানো না, ওটা একটা চাকরি করা। নিজে খেটে কাজ করা আর একটা সিস্টেম তৈরি করা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তো সিস্টেম বানানোর প্রথম ধাপটা কি? যে কাজগুলো সম্ভব সেগুলোকে অটোমেট করে ফেলুন। দ্বিতীয়ত, কাজ ডেলিগেট করতে শিখুন, মানে অন্যদের উপর দায়িত্ব দিন। আর সবথেকে জরুরি হলো এমন একটা সিস্টেম তৈরি করা যা নিজের জন্য কাজ করবে, এমনকি যখন নিজের সেখানে নেই তখনও। আমরা তো প্রায় এই কথাটা শুনি যে সবার কাছেই তো দিনে 24 ঘন্টা সময়। কিন্তু চাণক্য বলছেন, এই 24 ঘন্টার দাস হলে চলবে না, রাজা হতে হবে। মানে সময়টাকে কন্ট্রোল করতে হবে। শুধু সময় থাকাটা বড় কথা নয়, আসল কথা হলো সময়কে নিয়ন্ত্রণ করা। সময়কে আয়ত্তে আনার জন্য চাণক্যের পদ্ধতিটা কিন্তু দারুণ কাজের। কি করতে হবে? প্রতিদিন সকালে একটা ক্লিয়ার প্ল্যান বানান। দিনের জন্য মাত্র 3টা বড় লক্ষ্য ঠিক করুন এবং অন্য কিছু করার আগে ওই 3টা কাজ শেষ করুন। কারণ কথাটা মনে রাখবেন, যে নিজের সময়ের মালিক হতে পারে, সে তার ভবিষ্যতেরও রাজা হয়। তো টাকা আর কাজ নিয়ে তো কথা হলো, এবার চলুন সবচেয়ে পাওয়ারফুল অংশে যাওয়া যাক, আমাদের মাইন্ডসেট বা মানসিকতা। কারণ দিন শেষে কিন্তু আমাদের চিন্তাভাবনাই আমাদের ভাগ্য গড়ে দেয়। চাণক্যের 3 নম্বর নিয়মটা হলো, আগে নাম বানান, দাম নিজে থেকেই চলে আসবে। বেশিরভাগ মানুষই তো টাকার পেছনে ছোটে, তাই না?
কিন্তু চাণক্য বলছেন পরিচিতি বা খ্যাতির পেছনে ছুটতে, কারণ একটা শক্তিশালী ব্র্যান্ড বা নামই হলো আসল চৌম্বক, যা টাকাকে টেনে আনে। কেন একটা ভালো নামই আসল ইনভেস্টমেন্ট? কারণ এটা মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করে, একটা পাওয়ারফুল রেপুটেশন তৈরি করে, আর একবার যখন নামটা তৈরি হয়ে যায় তখন ক্রেতার কাছে দামটা আর অত বড় ব্যাপার থাকে না। 4 নম্বর নিয়মটা কিন্তু খুব গভীর। টাকা আয় করতে হলে ভয়কে মারতে হবে। ভয় হলো ওই পোকার মতো, যা ভেতর থেকে আমাদের সব সম্ভাবনাকে খেয়ে ফেলে। এই ভয়ই আমাদের ছোট করে ভাবতে বাধ্য করে, সেফ খেলতে বাধ্য করে, আর এটাই বড় সাফল্যের পথে সবথেকে বড় বাধা। আর 5 নম্বর নিয়মটা, এটা হয়তো শুনতে একটু অদ্ভুত লাগতে পারে। নিয়মটা হলো, যদি সবাই একটা কাজ করে তাহলে সেই কাজটা না করাই ভালো। কেন? কারণ ভিড় সবসময় একই পথে চলে, একই রকমভাবে ভাবে। আসল সুযোগ, আসল সাফল্য কিন্তু লুকিয়ে থাকে সেই পথে যেদিকে সাধারণ মানুষ তাকাচ্ছেও না। আচ্ছা, এতগুলো নিয়ম তো জানলাম, এবার আমরা আসছি সেই আল্টিমেট রুলে, যা আসলে বাকি সব কিছুর চাবিকাঠি। এই বোনাস সূত্রটা হলো, যার হারানোর কোনো ভয় নেই সেই আসলে সবচেয়ে বড় খেলোয়াড়। ভেবে দেখুন, ব্যর্থতার ভয়, সবকিছু হারানোর চিন্তা, এগুলোই তো আমাদের বড় পদক্ষেপ নিতে বাধা দেয়। কিন্তু চাণক্য বলছেন, যে নির্ভয়ে ঝুঁকিটা নিতে পারে সেই তো আসল খেলাটা খেলে। তাহলে চাণক্যের এইসব নিয়মের মূল দর্শনটা আসলে কি? মূল কথাটা হলো, সম্পদ মানে শুধু টাকা পয়সা না, এটা হলো সাহসী আর গতানুগতিক ধারার বাইরের চিন্তাভাবনার একটা ফল। এখন প্রশ্নটা একটাই, সবাই যে পথে হাঁটছে সেই ভিড়ের অংশ হয়েই থাকা হবে, নাকি এই প্রাচীন জ্ঞানটাকে কাজে লাগিয়ে নিজের জন্য একটা নতুন পথ তৈরি করা হবে? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত।